স্বৈরাচার শাসকের পতনের আন্দোলনে যে বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল। এককভাবে কোনো আন্দোলন কখনো সফল হয় না, কিন্তু আমি যদি একজন ব্যক্তির নাম এই আন্দোলন থেকে আমাকে নিতে হয় মুখে, যার রক্তর বিনিময়ে, যিনি রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, বুলেটের সামনে নিজের বুককে চাটিয়ে দিয়েছেন, সেই বীর, সেই আবু সাইদকে বুকে লালন করে ধারণ করেছে এই বিশ্ববিদ্যালয়। এমন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কথা বলা সত্যিকার অর্থে গর্বের, সম্মানের। আমি সত্যিকার অর্থে সম্মানিত বোধ করছি, এবং আপনারা এখানে যারা আছেন আমার থেকে বেশি সম্মানিত বোধ করার কথা। কারণ হচ্ছে আপনারা সরাসরি এই বিশ্ববিদ্যালয়ের একটা অংশ। এই বিশ্ববিদ্যালয় ইতিহাসে নাম লিখে দিয়েছে, এরা ইতিহাসে নাম অলরেডি চলে গিয়েছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের একটা পাঠ, এটা সত্যিকার অর্থে আপনাদের একটা গৌরবের বিষয়। কখনো মনে করবেন না যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ঢাকা ভার্সিটিতে পড়লাম না, ওটাও ভালো এটাও ভালো। আপনারা ইতিহাসের সঙ্গী হয়ে গিয়েছেন, সাথী হয়ে গিয়েছেন, সত্যিকার অর্থে ইতিহাসের অংশীদার আপনারা। আজকে থেকে প্রায় 100 বছর আগে ইতালির একটা শহরের নাম আছে না, তুরিন, নাম শুনছেন? তুরিন একটা শহর। তো ওই শহরের একটা মোটামুটি বড় গাড়ির কোম্পানির ভিতরে এক তরুণ প্রবেশ করছে। তো ওই তরুণকে ওইখানকার যে সিকিউরিটি গার্ড আছে, স্পেশালি রিসিপশনিস্ট, উনি আটকে দিস। এই কোথায় যান? ছেলে বলতেছে যে আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করব। আপনার কি কাজ ওনার সাথে? আমি একটা গাড়ির ডিজাইন তৈরি করছি, গাড়ির মডেল তৈরি করছি, একটু ওনাকে আমি দেখাতে চাই। তো ওই রিসিপশনিস্ট বলতেছে, ওর দিকে একটু তাকাইছে আগে ছেলেটার দিকে, দেখতেছে একটা হ্যাংলা পাতলা ছেলে, মাথায় একটা ক্যাপ, হাতে একটা ছোট্ট ব্যাগ, একদম তুচ্ছ তাচ্ছিল্য করে একটা অট্ট হাসি দিস দিয়ে বলতেছে, তোমার থেকে বড় রথী যারা এই ডিজাইনের মধ্যে বস, তারা এসে এনাকে ডিজাইন দেখাইতে পারে না, দেখাইলে কাজ হয় না। তুমি আসছো ছোকরা ছেলে, তুমি কি ডিজাইন দেখাবা? ও বলতেছে, দেখেন এই ডিজাইনটা সত্যি ইউনিক, এটা আলাদা, এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনাদের ম্যানেজিং ডিরেক্টরকে যদি দেখাতে পারি, আপনাদের হয়তো বা কোম্পানির চিত্রই চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু ওনার কথা শুনে নাই, ওই তরুণকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিস। হতাশ হয়ে কোম্পানির বাইরে ওই ছেলেটা দাঁড়ায় আছে, কোম্পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে মনে মনে একটা কথা বলছে যে ইনশাল্লাহ আমার মেধা খাটিয়ে পরিশ্রম করে এমন জায়গায় পৌঁছাবো, এই কোম্পানির যে ওনার সে আমার সাথে দেখা করতে আসবে। তো ওই ছেলে কিন্তু বসে থাকে নাই, একটা চিন্তা করছে, সেই অনুযায়ী কাজ করছে। 2-3 বছর পর দেখা যায় ওই সময় যারা মিডিয়ার লোকজন ছিল, একটা উত্তরের, ইতালি একটা উত্তরের ছোট্ট শহরে একটা ঘরের মধ্যে চলে গেছে, একজন ইন্টারভিউ নিচ্ছে। কি করছে? নিজের টাকা নাই, কোনো স্পন্সর নাই, কোনো ল্যাব নাই, একক চেষ্টায় নিজের মেধা খাটিয়ে দিন রাত পরিশ্রম করে একটা অত্যাধুনিক গাড়ির ইঞ্জিন সে তৈরি করে ফেলছে। শুধু তাই না, ওই সময়ের সব থেকে অত্যাধুনিক বিলাসবহুল স্মার্ট ইউনিক মডেলের গাড়ি ওই ছেলে উপহার দিয়েছে, এবং এখন পর্যন্ত ওই গাড়ি সুনামের সাথে গোটা বিশ্বে গাড়ির কোম্পানিগুলোর মধ্যে সে রোল করছে। আপনারা ফেরারি গাড়ির নাম শুনছেন না? ফেরারি গাড়ির যে মালিক, ফাউন্ডার, আমি তার কথা বলছি, নাম এনজো ফেরারি। এবং সত্যি সত্যি উনি যে বলেছিল এই কোম্পানির মালিক হয়তো একদিন আমার সাথে দেখা করতে আসবে, সত্যিকার অর্থেই ওই যে গাড়ির কোম্পানির যে রিসিপশনিস্ট ওনাকে বের করে দিয়েছিল, ওই গাড়ির কোম্পানির মালিক, ওরা এক সময় দেখা যাচ্ছে তাদের গাড়ি ওরকম চলে না, ওনাদের মালিক গভর্নিং বডি পুরো ওনার সাথে দেখা করতে গেছে যে আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন, একটা যদি মডেল দিতেন। ওই দিন উনি বলছে, দ্যাট ডে ইউ পুশড মি আউট, ইউ ডিডন্ট রিজেক্ট মি, ইউ রিলিজড দ্য ফেরারি ইনসাইড মি। অর্থ, আপনারা ওই দিন আমাকে বের করে দেন নাই, আপনারা আমাকে মুক্ত করেছেন। দেখেন, ওই ছেলে কিন্তু কিছুই ছিল না, কিন্তু নিজের মনোবল চাঙ্গা ছিল, প্রতিভা ছিল, এবং কাজ করে গেছে। দেখেন, আজ পর্যন্ত ফেরারি গাড়ির নাম শুনেন এমন কেউ আছে? কিছুই ছিল না, ফেরারি গাড়ির ওনার, ফাউন্ডারের গল্প বলছে। তো আমরা অনেকেই একটুতে হাই হুতাশ করি যে আমার কিছুই নাই, পরিবারের মধ্যে টাকা পয়সার ঘাটতি, আমার এই সমস্যা সেই সমস্যা। আসলে কোনো সমস্যা হইতে পারে না। আপনি যদি সফল হইতে চান, আপনার দৃঢ় প্রত্যয়, একাগ্র চিত্রে পরিশ্রম, আল্লাহর সাথে কানেকশন, নিশ্চিত ইনশাআল্লাহ আপনি যা হইতে যাচ্ছেন তাই হবে। তো একজন
স্টুডেন্ট হোক, সে ব্যবসায়ী হোক, যে কোনো স্টেজের যে কেউ, সে যদি জীবনে সফল হতে চায়, তার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। বেশ কিছু উপদেশ, সবগুলো বলবো না, গুটি কয়েক উপদেশের কথা বলবো। এইগুলো যদি কেউ মেনে চলে ইনশাল্লাহ, এই উপদেশগুলো কেউ মেনে চললে প্রত্যেকটা স্টেপে স্টেপে ইনশাল্লাহ আপনি সফল হবেন। এর মধ্যে একটা উপদেশ এরকম ছিল যে, যে নিজের মূল্য বুঝে না, যে নিজের মূল্য বুঝে না, সে অপমানিত হবে। হয়তো আমরা এই কথাটার অর্থ বুঝতে পারছি না। চায়নাতে এক তরুণ, ওর চাকরি করার খুব ইচ্ছা, চাকরি করবে, তো চাকরির ইন্টারভিউ দিতে যায়, সব জায়গায় শুধু রিজেক্টেড, কোথাও টিকে না। কেএফসির নাম শুনছেন? কেএফসিতে পরীক্ষা দিতে গেছে, ওইবার 24 জন পরীক্ষা দিয়েছে, 24 জন, 23 জনকে টিকাইছে, একজনকে বাদ দিচ্ছে, ওই ছেলেটাকে বাদ দিচ্ছে। পরে বলে যে একটু পুলিশে দাঁড়াই, পুলিশেও টিকে না। শিক্ষকতা করি, সেখানেও হয় না। কত জায়গায় যে পরীক্ষা দিচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। পরে সে মন খারাপ করে একটু চিন্তা করলো যে আসলে কোন জায়গায় সমস্যা, কেন হচ্ছে না। সে পরে অনেকক্ষণ চিন্তাধারা করে দেখলো যে আসলে চাকরি আমার জন্য না, চাকরি আমার জন্য না, আমি উদ্ভাবন করতে পারি, নতুন কিছু দুনিয়াকে দিতে পারি। এবং সত্যিকার অর্থেই গোটা দুনিয়াকে সে এমন কিছু দিয়েছে যেটা এখন পর্যন্ত মানুষ স্মরণ করে। আপনার আলিবাবার নাম শুনছেন? আলিবাবা প্রতিষ্ঠাতাকে জ্যাকমার গল্প বলতেছে। দেখেন, এই জন্য জীবনে আপনারা বিভিন্ন জায়গায় হতাশ হবেন, হয়তো পরীক্ষায় ফেল করবেন, আপনাদের স্ট্রং জোন কোনটা এটা আপনাকে বের করতে হবে। সবার জন্য কিন্তু চাকরি না। আমরা তো সবাই মনে করি শুধু বিসিএস ক্যাডার হবো, বিসিএস ক্যাডার হবো, এই চাকরি করবো, সেই চাকরি করবো। আপনার যদি স্ট্রং জোন চাকরি না হয়, চাকরি পরীক্ষা না হয়, আপনি কেন এটাতে যাবেন? আপনি আগে খুঁজে বের করেন আপনার উইকনেস কোনটা, আপনার স্ট্রং জোন কোনটা। আপনার যেটা স্ট্রং জোন, আপনি সেখানে যান, ওইখানে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার হয়তো উইকনেস, আপনি চাকরি পরীক্ষাতে ভালো করতে পারবেন না, এরকম অনেকেই আছে ট্যালেন্টেড, বাট পরীক্ষায় ভালো করে না, বা ভাইভাতে গিয়ে ঘাবড়ে যায়, ভালো করতে পারে না। আপনি হয়তো অন্য কোনো একটা স্ট্রং জোন আপনার আছে, আপনি ওইটাতে আগান। এই ভুলটা করবেন না। আপনার একজন বন্ধু বা কাছের মানুষ হয়তো বা বিশেষ কাটা হয়েছে, আপনাকে হয়তো এটা এরকম না, দুনিয়াতে অনেক কিছু করার আছে। আর সফলতা মানে শুধু চাকরি না রে ভাই, চাকরি মানে পরাধীনতা, এই কথাটা আজীবন মনে রাখবেন। চাকরি শব্দটা এসে চাকর থেকে। আমরা তো বিসিএস কাটার অফিসার, আমরা জানি চাকরি যদি করেন আপনি একটা বার্নিংসের মধ্যে থাকবেন। আর যদি নিজে উদ্ভাবক হইতে পারেন, যদিও এটা চান্সেস খুব কম থাকে, ব্যবসায়ী হওয়ার সুযোগ অনেক আছে। দেখেন যে ব্যবসায়ী হওয়া যায় কিনা, এখানে আল্লাহ তাআলার বরকতও আছে, আপনার স্বাধীনতাও আছে, আপনি নিজেই বস। ওই জিহুজু করতে হবে না আপনাকে। চাকরি করবেন মানে আপনি জিহুজুর। বাড়ি থেকে বের হইলে কোথাও যাবেন ফ্যামিলি নিয়ে, আপনার ছুটি লাগবে, দরখাস্ত দাও, এই করো সেই করো, দুনিয়ার প্রোটোকল দরকার আছে। দুনিয়ার মধ্যে কি আপনি এই যে বন্দি জেলখানে থাকবেন? আমি বলতেছি না চাকরি খারাপ, কোনো কিছু না করার থেকে চাকরি করা ভালো, তবে চাকরি করার থেকেও ভালো কিছু করার